আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। প্রচণ্ড রকমের শীত শুরু হয়ে গিয়েছে। আজকে যে পরিমাণ শীত পড়েছে এটা আসলে ধারণা ছাড়া শীত। তাই শীতের উষ্ণ শীতল শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে মাছ চাষের শুরু ভালো যার সব ভালো তার, বা বিষয়টা এরকম হতে পারে কথাটা যে মাছ চাষে শুরু ভালো যার শেষ ভালো তার। এই মাছ চাষ এরকম একটা কাজ, এটা শুরুটা যদি ভালো না হয়, আপনি যত চেষ্টা করেন কখনোই মাছ চাষটা আর ওই রকম ভালো ফলদায়ক বা লাভজনক চাষ ব্যবস্থাপনা হয়ে ওঠে না। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে যে কাজটাই করুন না কেন সেটা ভালো মতো করার চেষ্টা করুন, সেটার সম্পর্কে খুব ভালো করে জানুন, বুঝুন এবং পরিশ্রম করার মতো মনোমানসিকতা রাখুন, মানুষের জন্য কাজ করার মন মানসিকতা রাখুন। দেখবেন যে আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ একটা ফয়সালা চলেই আসবে। আর লেগে থাকা হচ্ছে সফলতার অন্যতম একটা কারণ। লেগে থাকতে হবে, ভালো মন মানসিকতা নিয়ে থাকলে ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ পাক। যাই হোক দর্শক, এই সব সময় তো আমরা একটা কথা শুনি যে শেষ ভালো যার সব ভালো তার। তো হঠাৎ করে আমার মাথায় এই জিনিসটা আসলো কেন যে মাছ চাষে শুরু ভালো যার শেষ ভালো তার, বা মাছ চাষের শুরুটা ভালো যার সব ভালো তার। দেখেন, মাছের চাষ করার জন্য শুরুর উপরেই শেষের ভালোটা নির্ভর করে, এবং মাছের চাষ করার জন্য শুরুটা ভালো না হলে শেষটা কখনোই ভালো হবে না, হবে না, হবে না, হবেই না। দেখেন, কিছু প্রমাণস্বরূপ বলি। এই কথাগুলো আমি কোথা থেকে জানলাম? চাষি ভাইদের সাথে, দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে কথা বলেই তো অভিজ্ঞতাগুলো হয়েছে আমার, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন, একটা চাষি ভাই মাছটাই সেরে ফেলেছে ভুল, পুকুরের প্রস্তুতি করে ফেলেছে, প্রথমে যে ভুলটা করেছে প্রস্তুতিটা ঠিকঠাক মতো করেনি, প্রথম একটা ভুল। তারপরে যে কাজ করেছে সে মাছ ছেড়েছে ভুল, সে তেলাপিয়া মাছ ছেড়েছে, ধরুন এরকম ভুলভালভাবে ছেড়েছে, তেলাপিয়া নানান পদের মাছ মিলিয়ে ঝিলিয়ে ছেড়ে দিয়েছে। এখন সে 6 মাসের একটা চাষ দিয়েছে। 4 মাস পরে বা 3 মাস পরে সে রিয়েলাইজ করলো যে আমার মাছ ছাড়াগুলো ভুল হয়েছে। এখন তেলাপিয়াগুলো তো তখন ছোট ছোট, 15টা 20টাতে কেজি, ওইগুলা তো বাজারেও বিক্রি করতে পারতেছে না। তখন যদি সে বিক্রি করে দেয় তাহলে বিশাল একটা লস হয়ে যাচ্ছে। আবার সে চিন্তা করে রেখে দিলেও লস হবে, তার থেকে থাক আর 3টা মাস থাকুক, একটু সাইজ হোক, 4টা 5টা কেজি হোক, তারপরে আমি বিক্রি করে দেবো। মানে একদম মিডলে গিয়ে ফেসে গিয়েছে। এই ফেসে যাওয়ার কারণটা কিন্তু শুরুতে সে না বুঝে না জেনে ঠিকঠাক মতো সব কিছু ওকে না করে বা তার অভিজ্ঞতা অর্জন না করে মাছ ছাড়ার কারণে হয়েছে। তো দেখেন, এই জন্যই যদি শুরুতে ভালো মতো ছাড়তো, মাছগুলা যদি মজুদ ঠিকঠাক থাকতো, তাহলে কিন্তু তার মিডল পথে গিয়ে কিন্তু এভাবে ফেসে যেতে হতো না। তো সে যখন চাষটা একদম একটা সময় কভার করে বিক্রি করে, মোটামুটি ভালো একটা লস হয়ে যায়, এবং সে যদি মিডলে বিক্রি করে দেয় হিউজ একটা লস হয়ে যায়। ভাই, বুঝে ছাড়তে পারলে তার এই লসটা হতো না। অনেক চাষি ভাই আছেন সিলভার, কাতলা, বিগেট একসাথে ছেড়ে দেন, উৎপাদন কিন্তু শতাংশ প্রতি ওই একটাই পায়। উপর স্তরে আমার যতটুকু উৎপাদন পাওয়ার কথা আমি ওইটুকুই পাবো, এর বেশি পাবো না একটা চাষকালীন সময়। সেটা আমি সিলভার, কাতলা, বিগের সারি, বা শুধু বিগের সারি, বা শুধু সিলভার সারি, বা শুধু কাতলা সারি। তবে শুধু সিলভার সারলে একটু উৎপাদন বেশি পাওয়া যায়। তবে কাতলা মাছ সারলে বিষয়টা কি ঘটে দেখেন, আমি যদি ধরেন ওইখানে সিলভার উৎপাদন করি শতাংশ প্রতি 12 কেজি বা 10 কেজি করে, আমি কয় টাকা করে বিক্রি করব? যত বড়ই করি 200 টাকা থেকে 220 টাকা। 1-1.5 কেজি হলে তো আমাদের এলাকাতে দাম আছে 120 টাকা করে মাত্র। কিন্তু আমি যদি কাতলা মাছ ওইখানে করি 10 কেজি বা 8 কেজি করে, যদি আমি কাতলা মাছ পাই শতাংশ প্রতি, যদি একটু বড় সাইজের মাছ হয়, তাহলে চিন্তা করে দেখেন যে 500 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু কেজি হতে পারে। সিলভার ব্রিগেড মাছ যদি একটা 10 কেজি ওজন হয়, সেটা কি 500 টাকা দিয়ে কেউ কিনবে না তো। কিন্তু কাতলা মাছ যদি একটা 10 কেজি ওজন হয়, সেটা কিন্তু 800-900 টাকা কেজি দিয়ে কেনার মতো অনেক মানুষ আছে। তো এই বিষয়গুলো বুঝে কিন্তু মাছটাকে মজুত করতে হবে। দেখেন, অনেক চাষি ভাই কী করে, বাটা মাছটা তো নিশ্চয়ই আপনার অনেকেই চিনেন। বাটা মাছ একটা যে ছোট প্রজাতির মাছ, যেটা অবশ্যই বাটা মাছ সবাই চিনে থাকবেন।
তো বাটা মাছ ছেড়ে তার সাথে সে হাফ কেজি সাইজের রুই মাছটা ছেড়ে দিয়েছে। ভাই এখন বাটা মাছ আর রুই মাছ এটা একই প্রজাতির মাছ, এটা দুইটাই মধ্য স্তরের মাছ। যদিও ক্ষেত্র বিশেষ বাটা মাছ পুকুরের তলদেশ উপরদেশ মাঝখান সবখানেই যায়, কিন্তু এটা আমরা কাউন্ট করি মিডল স্তরের মাছ হিসেবে। এখন ভাই আপনি বাটা মাছ আর রুই মাছ যে একসাথে ছাড়লেন, রুই মাছটা তো বড় হলে আপনি 400-500 টাকা কেজি বিক্রি করতে পারবেন। বাটা মাছ যদি দুইটাতে কেজি হয়, তারপরেও কি এটা আপনি দুইটা তো কেজি কখনো হয় না, 3টা 4টা 5টাতে আমি দেখেছি হয়। ধরুন দুইটাতেও হয়ে গেল, তখন কি আপনি চাইলে এটা 200 টাকার উপর আর বিক্রি করতে পারবেন? পারবেন না তো। তাই চিন্তা করেন মিডল স্তরে যে উৎপাদন আপনার পাওয়া সম্ভব, যতটুকু উৎপাদন ক্ষমতা আপনার পুকুরের একটা চাষকালীন সময় পুকুরের মধ্য স্তরে আসে, সেইটাই কিন্তু হবে। এবার আপনি যদি শুধু রুই মাছ ছাড়তেন সেই উৎপাদনটা পেতেন। এখন রুই এবং বাটা মিলিয়ে ছেড়েছেন, একটার সাথে আরেকটার কম্পিটিটর যে আপনারা ছেড়েছেন, এইখানে উৎপাদন কিন্তু শতাংশ প্রতি ওই একই পরিমাণে পাবেন। এবার দেখেন দামের দিক থেকে কতটা কমে গিয়েছে, এটা চিন্তা করে দেখেছেন? পুকুরের নিচের স্তরে যান, নিচের স্তরে যদি আমরা হাঙ্গেরি মাছ বলি বা কারফিউ মাছ বলি বা অনেকে জাপানি কার্প বলি, এইগুলা ছাড়ি, এই মাছগুলা যদি একবার মোটামুটিভাবে 6 থেকে 8 মাস সময় বয়স হয়ে যায়, তারপর যদি কোনো কারণে পুকুর থেকে এগুলাকে রিমুভ করতে না পারি, থেকে যায় 2-4টা, আবার বাচ্চা দিয়ে একদম পুকুর ভরাই ফেলবে। তখন যদি পুকুরে খাবার দেন, অন্য কোনো মাছ আর ঠিকঠাক মতো খাবার খাইতে পাবে না ওই বাচ্চাগুলোর যন্ত্রণায়। এরা এত খাদ্যভোগ স্বভাবের, এবং পুকুর যদি একটু গভীর পুকুর হয়, পাড় যদি উঁচা থাকে, একদম খুঁজতে 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 পুকুরের পাড়টা সব একদম পুকুরে নামাই দিবে। আর পুকুরের গভীরতা যদি কম হয়, গোলাইতে গোলাইতে দেখা যাবে যে একবারে পুকুরের অবস্থা টাইট করে ফেলে দেবে। তো অনেক চাষি ভাইকে দেখেছি আমরা, আপনারা ক্যাটফিশ টাইপের মাছের সাথে, শিং মাগুর পাবদা ট্যাংরা মাছের সাথে আপনারা মিরর কাপ মাছটাকে ছেড়ে দিচ্ছেন। ভাই 1 কেজি 1.5 কেজি 2 কেজি হলে এটা আপনারা কত বিক্রি করেন? কত বিক্রি করতে পারেন? ট্যাংরা পাবদা মাছকে আপনারা যে খাবারটা দিচ্ছেন সেটা তো 100 টাকার উপরেই সবসময় দাম থাকে, তাই না? তো ওই খাবারটা যদি আপনার মিরর কাপ মাছ খায়, তাহলে আপনি ওই খাবারটা খেয়ে যদি মাছটা বড় হয়, যখন বিক্রি করতেছেন, এটা থেকে কি আপনার কোনো আউটপুট আসে, কোনো ইনকাম আসে কি? উৎপাদন খরচ আর বিক্রি গড়ে পড়তায় তো একই হয়ে যায় রে ভাই, খুব একটা যে লাভ হয় তা তো না। এখন আমার এলাকায় কিন্তু মিরর কাপ মাছের খুব কম দাম, সেই হিসাব করে আমি বলছি। এখন আপনার এলাকায় যদি 250-300 টাকা হয়, তাহলে আপনি করবেন, নো প্রবলেম, আপনি করতেই পারেন। আবার দেখেন মিরিগেল মাছটা যদি আমরা নিচের স্তরে ছাড়ি, মিরিগেল মাছটা যদি অনেক বড় হয়, 4 কেজি 5 কেজি মিরিগেল মাছ অনায়াসেই করা যায়। একটু বড় সাইজের পুকুর হলে, ভালো পোনা দিয়ে, নদীর পোনা দিয়ে করলে করা যায়। 4 কেজি 5 কেজি হইলে কিন্তু মিরিগেল মাছের বেশ ভালো একটা বাজার থাকে। আপনি যদি কালীবাউসটা করতে পারেন, কিছু কিছু কালীবাউস মাছের আবার একটু সমস্যা আছে, এটা অরিজিনাল নদীর পোনা ছাড়া কখনো চাষ করা যায় না। কালীবাউস মাছ কখনো হ্যাচারি পোনা দিয়ে বেশি বড় করা যায় না। হাফ কেজি হয়ে ডিম চলে আসে, 3-4 কেজিও ডিম হয়ে যায়, এবং ডিম হওয়ার পরে 3-4 মাস গ্রোথ হয় না, এবং 1-1.5 কেজির উপরে আর করা যায় না হ্যাচারি মাছ দিয়ে, অনেক দীর্ঘ সময় লেগে যায়। তো এটা পোনা পাওয়াটা খুব টাফ, নদীর কালীবাউস মাছের পোনা পাওয়া খুবই টাফ, এটার বিষয় আলাদা। কিন্তু অনেক চাষি ভাই কী করেন, কালীবাউস, তারপরে হচ্ছে গিয়ে মিরর কাপ এবং মিরিগেল, 3টা মিলাই একসাথে হিউজ পরিমাণে ঘন করে ছেড়ে দেন। এমন লেভেলের ঘোলা করে পুকুরের পানি, যাদের পুকুর একটু গভীরতা কম থাকে, দেখেন সমস্যাটা কি করে, পানির যে ঘনত্ব, পানিতে ঘোলার যে ঘনত্ব, এই ঘোলার ঘনত্ব কিন্তু ফাইটোপ্লাঙ্কটনের যে ঘনত্ব সেইটা অপেক্ষা বেশি। ফলে কি হয়, পানিতে দ্রবীভূত যে ফাইটোপ্লাঙ্কটনটা থাকে বা ফাইটোপ্লাঙ্কটনের যে উপস্থিতি পানিতে থাকে, সেটার থেকে গোলাটা যখন বেশি ঘনত্ব হয়ে যায়, তখন কি হয়, গোলাটা ফাইটোপ্লাঙ্কটনের গায়ে লাগে, এবং একটা সময় দেখা যায় ফাইটোপ্লাঙ্কটনটা পুকুরের তলায় চলে যায়, তলদেশে চলে যায়। পরবর্তীতে কি হয়, যে কিছু ফাইটোপ্লাঙ্কটন পুকুরের উপরে উঠে গিয়ে একটা সবুজ একটা সরের মতো পড়ে, এবং দেখা যায় যে পুকুরের তলার পানিটা পুরাটাই, মানে সরটা সরাইলে দেখা যায় যে একদম পানিটা ঘোলা ঘোলা টাইপের। অনেক চাষি ভাই কিন্তু এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, মনে করে দেখেন আপনারা। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রেখে ভাই, ওইখানে 3টা কম্পিটিটরকে একসাথে ছাড়া যাবে না। যদি মিরিগেল ছাড়েন, 2-1টা অল্প কিছু কালীবাউস তার সাথে ছাড়তে পারেন। যদি কালীবাউস ছাড়েন, অল্প কিছু মিরিগেল তার সাথে ছাড়তে পারেন। কালীবাউসটা কম ছাড়ারই পরামর্শ দিব, কারণ সবাই তো চাইলেই ভালো পোনাটা পাবেন না। আর মিরর কাপ মাছটা বেসিক্যালি আমি মনে করি যে এটা হাওর বাউরের মাছ।
যারা আসলে 70 থেকে 100 টাকার ভিতরে মাছ উৎপাদন করতে পারেন তাদের জন্য পুকুরে মিরর কাপ মাছটা ঠিক আছে। তাছাড়া বড় চাষ যারা করেন আমি মনে করি তাদের জন্য আসলে বড় মাছ চাষের সাথে মিরর কাপ মাছের চাষটা না। তবে অনেক চাষি ভাই যদি মনে করেন যে আপনারা ক্যাটফিশ টাইপের মাছের সাথে মিরর কাপ মাছটা করবেন, অথবা আপনারা যে কার্প ফ্যাটেনিং করেন সেখানে করবেন, মানে একটু বড় সাইজের করে আপনারা বিক্রি করবেন, ধরেন 5 কেজি 6 কেজি 7-8 কেজি করবেন ভালো পোনা দিয়ে যদি করতে পারেন, তো সেই ক্ষেত্রে আবার একটা সিস্টেম আছে। যেমন মাছগুলাকে একটু বড় করে প্রথমে নার্সিং করে একটু ম্যাচুইড যখন হয়ে যায় তখন কিন্তু মাছের যে পিছনের দিকটা থাকে ওইখানে চাপ দিলেই কিন্তু বোঝা যায় যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা। তো শুধু পুরুষ অথবা শুধু মহিলা এইভাবে যদি আলাদা আলাদা করে ছাড়তে পারেন, তবে শুধু পুরুষ মাছটা ছাড়াই সব থেকে বেটার মিরর কাপ মাছের, তাহলে কিন্তু আর বাচ্চা হওয়ার যে প্রবণতা এটা থাকবে না। এখন দেখুন যারা কার্প ফ্যাটেনিং করেন বা বড় মাছের চাষ করবেন, তারা যদি দেখা যায় যে 8 কেজি 10 কেজি মাছ করতে যান, মোটামুটি তো একটা দীর্ঘ সময় লেগে যায়। এই দীর্ঘ সময় যদি মেল ফিমেল একসাথে থাকে মিরর কাপ মাছটা, তাহলে কিন্তু বাচ্চা দিয়ে একদম পুকুরের অবস্থা খারাপ করে ফেলবে, এটা খুব মাথায় রাখবেন। অনেক চাষি ভাইকে দেখেছি যে মাছ ছাড়েন এরকম সিস্টেমে। আমি বেশ কিছুদিন আগে একবার এক চাষি ভাইয়ের প্রকল্পে ভিজিট করতে গিয়েছিলাম, আমার পাশেই, আমার এলাকাতেই। তো উনি আমাকে নিয়ে বললো যে আমি একটা পুকুর দেখাই, বললো এটার ভিতরে 14 লক্ষ মাছ ছেড়েছি। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি হিসাব করে 14 লক্ষ মাছ ছাড়লেন? তো বলতেছে আমি 14 লক্ষ বাটা মাছ ছেড়েছি, আমার পরিকল্পনা হচ্ছে একটা মাছ যদি 1 টাকা করে বিক্রি হয় তাহলে 14 লক্ষ টাকা বিক্রি হবে। তো পরে শেষে আপনি চিন্তা করেন যে কি চিন্তার চিন্তা। দীর্ঘদিন পরে তার কাছে জিজ্ঞেস করেছি যে আসলে আপনার চাষের কি অবস্থা। পরে সে বলেছিল যে বেশি লস হয় নাই, মোটামুটি 3-4 লাখ টাকার মতো লস করেছি, হ্যাঁ, আর মাছটা চাষ করব না। তো আমি যেদিন শুরুতে গিয়েছিলাম তখনও বলেছিলাম যে এইটা বলতেছেন এটা তো ক্যালকুলেটরের হিসাব, বাস্তবতার সাথে শতাংশ প্রতি কতগুলো মাছ থাকা সম্ভব, শতাংশে কতগুলো মাছ বা কি পরিমাণের মাছের একটা ধারণ ক্ষমতা থাকার যে একটা সক্ষমতার ব্যাপার আছে, সেটা আপনার অভিজ্ঞতা আছে। উনি মানতে নারাজ, বা প্রথম দিকে ওইগুলো বুঝতেন না তো আসলে। যাই হোক দর্শক, এই বিষয়গুলোই আসলে মাথায় রাখতে হবে। সব সময় একটা কথা মনে রাখবেন যে মাছ চাষ এরকম একটা কাজ, এরকম একটা চাষ ব্যবস্থাপনা যেটা শুরুটা ভালো না হলে কখনোই শেষটা ভালো হবে না। দেখেন অনেক চাষি ভাই ঠিক মতো পুকুর প্রস্তুতি করেন না। এই পুকুরটা ঠিক মতো প্রস্তুতি না করার কারণে সে যে কি লেভেলের একটা আসলে গ্রোথ হ্যাম্পার হয় তার মাছে সে নিজেও জানে না। হ্যাম্পার না, ঠিক গ্রোথ কম পাওয়ার বিষয়টা আর কি। ধরেন একটা পুকুর যদি খুব সুন্দরভাবে আসলে প্রস্তুত করে মাছ ছাড়া যায়, আমরা সব সময় জানি যে একটা পুকুর থেকে আরেকটা পুকুরে মাছ ট্রান্সফার করলেই মাছ বড় হয়। এইটা কিন্তু ধারণা সঠিক না। এইটা হচ্ছে ওই পুকুর প্রস্তুতির কারণে। পুকুর যদি প্রস্তুতি ভালো হয় তাহলে যেই পুকুর থেকে নিচ্ছে ওই পুকুরে তো চাষ হচ্ছিল, সে প্রাকৃতিক খাদ্য কম ছিল, ডেনসিটি বেশি ছিল। যেই পুকুরে নিয়ে দিচ্ছি সেই পুকুরে তো প্রাকৃতিক খাদ্য বেশি, ডেনসিটি কম, এই জন্য দুম করেই একটা গ্রোথ হয়ে যায় আর কি। হঠাৎ করেই একটা অনাকাঙ্ক্ষিত গ্রোথ হয়ে যায়, মানে কাঙ্ক্ষিতর থেকে অনেক বেশি হয়ে যায়। এইটাই হচ্ছে একটা বিষয়। এই জন্য সবসময় চিন্তা করবেন যে আসলে পুকুরে প্রাকৃতিক খাদ্যটা ঠিকঠাক মতো তৈরি করে তারপরে মাছটা পুকুরে মজুত করার জন্য। দেখেন এখানে মাছেরও মেন্টালি কিছু আসলে স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আপনি যদি পুকুরটাতে ভালো মতো প্রাকৃতিক খাদ্য তৈরি করে মাছের বসবাস উপযোগী হিসেবে প্রস্তুত করে যদি মাছটা ছাড়তে পারেন, মাছটা যদি একটু পরিবহনের সময় ধকলও পায় তারপরেও কিন্তু সে খুব দ্রুতই আসলে সেরে উঠে কিন্তু বাঁচার জন্য কিন্তু একটা খাদ্য সংগ্রহে নেমে পড়ে। কিন্তু যদি সেই ক্ষেত্রে পন্ড প্রিপারেশনটা ভালো না হয় কিন্তু চাষটা ভালো হয় না। এবং পন্ড প্রিপারেশনের সময় যদি ভুলভাল জিনিস পুকুরে দেওয়া হয়, যেমন অতিরিক্ত ইউরিয়া, অতিরিক্ত গোবর, অনেকে পোলট্রি মুরগির বিষটা দেন, আস্তাগফিরুল্লাহ, এই টাইপের কাজগুলো বেশি করা হলে যে সমস্যাগুলো হয় পরবর্তীতে দেখা যায় পুকুর প্রস্তুত হতে একটা লং টাইম সময় লেগে যায়। এবং ওই পুকুর প্রস্তুত হওয়ার পরে মাছ যদিও পুকুরে সেট আপ হয় কিন্তু একটু আবহাওয়া খারাপ হলে সেই পুকুরে মাছ শুধু ভাসতে থাকে। এই জন্য আসলে দেখেন সবার পক্ষে তো আর ভাই জেনে বুঝে করা সম্ভব না। আপনি আপনার স্থানীয় মৎস্য অধিদপ্তরে কন্টিনিউ যাওয়া আসা রাখবেন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাছ চাষ করেন, অথবা আপনার এলাকায় যিনি মাছ চাষে সফল তার সাথে ভালো একটা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেন, অথবা এরকম একজনকে আপনার সিলেক্ট করে নিতে হবে যার কাছ থেকে আপনি সব সময় তথ্য পরামর্শ পাবেন এবং যার পরামর্শে আপনি মাছ চাষ করবেন। রাত 2টার সময় যদি আপনার মাছে কোনো সমস্যা হয়, যিনি ফোন কল রিসিভ করে আপনাকে বলবে যে এইটা করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম একজন লোক আপনার লাগবে, অ্যাটলিস্ট কিছু সময়ের জন্য লাগবে।
2 বছর 3 বছর সময়ের জন্য বা 1 বছর 1.5 বছরের জন্য হলেও এরকম একজন লোকের বা একজন সফল মানুষের তত্ত্বাবধানে যদি আপনি মাছটা চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা সময় মাছ চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং আপনি যতটুকু বুঝতে পারবেন তাতে অ্যাটলিস্ট আপনি পরবর্তীতে যদি আবার রিসার্চ করার মতো মেন্টালিটি রাখেন, মাছ চাষ করতে পারবেন এবং ভালো চাষি একসময় হওয়া সম্ভব। দেখুন, মাছটা চাষ এরকম একটা জিনিস, এরকম একটা কাজ, এই মাছের চাষ করে কেউ 1 বিঘা জায়গা থেকে 200 বিঘা জায়গার মালিক হয়, আবার কেউ 5 বিঘা জায়গা চাষ করে 1 বিঘা বিক্রি করে তারপরে ফিড কোম্পানির টাকা পরিশোধ করতে হয়। এইটাই হচ্ছে মূল ব্যাপার। একই মানুষ, একই চাষ, একই সব কিছু, একজন প্রফিট করে করে অনেক কিছু করে ফেলতেছে, আর একজন নিজের সব কিছু থাকা সত্ত্বেও পারতেছেন না। দর্শক, মাছ চাষের সফলতার জন্য শুরুটা ভালো হওয়ার বিষয়ে আমি এত সময় ধরে ভিডিওতে যে বিস্তারিত আলোচনাগুলো করলাম, আমার এই সব আলোচনার মূল বিষয়টা হচ্ছে, দেখেন, আমাদের সফল হতে হবে। আর সফল হওয়ার জন্য মাছ চাষে সব থেকে যেই জায়গাটায় চাষি ভাইরা ভুল কাজটা করেন সেটা হচ্ছে ভালো পোনা সিলেকশন। এই জায়গাটাতেই কিন্তু চাষি ভাইরা স্লিপ করে ফেলেন। দেখেন, সবসময় একটা কথা মনে রাখতে হবে, মাছ চাষে সফল হওয়ার জন্য 3টা জিনিস যেমন খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভালো পুকুর, ভালো পোনা, ভালো খাবার। এই 3টা জিনিসের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো পোনা। দেখুন, আমরা করতেছি কি মাছের চাষ, তো এই মাছের জাতটাই যদি ভালো না হয়, আমাদের সমস্ত চেষ্টা, সমস্ত কর্মযজ্ঞই আসলে বৃথা। এই বিষয়টা মাথায় রেখে সব সময় আমাদের চিন্তা করতে হবে যে ভালো জাতের পোনা আমাদের সিলেক্ট করতে হবে। যদিও সেটা একটু এক্সপেন্সিভ হয়, তারপর ওইটা নিয়েই আমাদের কাজ করতে হবে, তাহলেই দেখবেন যে ভালো ফলাফল পাওয়া যাবে। দেখেন, যারা পোনা ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, এরা যদি চায় একজন মৎস্য চাষিকে অনেক দূর এগিয়ে নিয়ে দিতে পারে, এবং এই পোনা ব্যবসায়ীরা যদি চিন্তা করে যে এই মৎস্য চাষির সাথে আমি শুধু পোনা বিক্রি করে ব্যবসা করব, সে কোথায় গেল না গেল এটা আমার দেখার বিষয় না, তাহলে সমস্যা। এই জন্য পোনাটা সংগ্রহ করতে হবে অবশ্যই কোনো ভালো প্রতিষ্ঠান থেকে। দেখুন, আমরা ক্যাটফিশ টাইপের মাছটা যেখান থেকে সংগ্রহ করি বা যেই সকল জায়গা থেকে সংগ্রহ করে, আমি যে কাজটা করি, আমি ধরুন একটা হ্যাচারিতে বা কোথাও কোনো নার্সারিতে যখন কল করি, আমি তো সাধারণত আমার পরিচিত জায়গা থেকেই আনি। তো দামের বিষয়ে আমি অত মোড়ামুড়িও করি না, দামের বিষয়ে অত কথাও বলি না। আমি জিজ্ঞেস করি যে সাধারণত আপনারা 1000 লাইনের মাছটা কত করে বিক্রি করতেছেন, ধরুন গুলশা ট্যাংরা। সে আমাকে বলল যে আমরা এখন বর্তমানে 1 টাকা 20 পয়সা বা 1.5 টাকা বিক্রি করতেছি। তো আমি বলি যে ঠিক আছে, 1.5 টাকায় নেবেন বা 10 পয়সা বাড়িয়ে নেন, সমস্যা নাই। আমাকে আপনি মাথা থেকে, ধরুন আপনার 10 লাখ মাছ আছে, এখান থেকে মাথার 3 লাখ বা 4 লাখ মাছ আমাকে দিয়ে দেন। এইভাবে আমি পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করি। দেখুন, আমরা কার্প জাতীয় মাছটা করি নদী থেকে। আমাদের এখানে যে পদ্মা নদী আছে, এইখান থেকে আমরা কার্প জাতীয় মাছটাকে সংগ্রহ করি, এবং এই কার্প জাতীয় মাছ নদী থেকে সংগ্রহ করতে কিন্তু আমাদের দুর্দান্ত লেভেলের আসলে ব্যয় করতে হয়। আমাদের এই কার্প জাতীয় মাছটা নদীতে সংগ্রহ করতে গেলে এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, চাষ ব্যবস্থাপনাটা। তারপরও আমরা করি। কেন করি? দেখেন, আমরা তো সাধারণত 6 মাসেই একটা রুই মাছ আমরা হাফ কেজি থেকে 1.5 কেজি, 2 কেজি প্লাসও কোনো কোনো সময় করি। আমরা একটা কাতলা মাছ যখন 1 কেজি সাইজ করে ছাড়ি, সেটা 6 মাসে আমরা 4 থেকে 5 কেজি ওজন করি। আমরা মিরিগেল মাছটা ওই রকম 2.5 কেজি 3 কেজি করি 6 মাসে। আমি এখানে কথা বলে দেখেছি যে অনেক চাষি ভাই এরকম 2.5 কেজি 3 কেজি একটা মাছ উৎপাদন করতে 1 বছর, 1.5 বছর, 2 বছরও অনেক সময় পারেন না। তো ভাই দেখেন, আমাদের পোনাটা, আমাদের যে কার্প জাতীয় মাছটা, এটা অনেক এক্সপেন্সিভ। কিন্তু এক্সপেন্সিভ হলেও দেখেন, আমরা যেটা 6 মাসে করতেছি সেটা অনেক চাষি ভাই করতেছেন 1 বছরে। এখন আমরা তো 6 মাস খাবার দিয়ে এই মাছটাকে উৎপাদন করেছি। আপনি যখন 1 বছর খাবার দিচ্ছেন, তখন আপনার লাভের পার্সেন্টেজ এবং আমার লাভটা কোথায় গিয়ে ঠেকতেছে, এটা একবার চিন্তা করে দেখেছেন? আর আমরা এই বছর যাদেরকেই, সারা দেশে আমরা এই বছর নদীর পোনাটা সেল করেছি, তো যাদেরকেই দিয়েছি সবাই আল্লাহর রহমতে ভালো বলেছেন, এবং এই বছর যারা নিয়েছেন তারা আগামী বছর আবার অর্ডারও করেছেন, এবং নতুন করে বেশ কিছু অর্ডারও পাচ্ছি। খুব ভালো চলতেছে। এক কথায় জিনিসটা ভালো, মানুষও খুব ভালো সাপোর্ট দিয়েছেন, আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। দর্শক, ভিডিও বার্তার মাধ্যমে সংক্ষেপে একটু বলতে পারেন এটা অ্যাডভার্টাইজই দিচ্ছি, যে কারো যদি মনে করেন যে অরিজিনাল পদ্মা নদীর পোনাটা লাগবে, আমার যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন। যদি আমার কাছে ওইরকম অ্যাভেলেবেল থাকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো। এবং আগামী বছর আমার পরিকল্পনা আছে হিউজ পরিবারে, ব্যাপক পরিসরে আসলে পদ্মা নদীর পোনাটা নিয়ে আমি কাজ করব। আর যে যাই বলুক না কেন, দেখেন কিছু বিষয় আছে আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, কিন্তু না বললেও আসলে হয় না। দেখুন না, এই
বলেন এই রুই সেই রুই, হ্যাঁ এই নদী সেই নদী প্রসেসিং করে G3 বলেন, সুবর্ণ রুই বলেন, হটএভার, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি ধন্যবাদ জানাই যারা এইগুলো উদ্ভাবন করেছেন। তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এরকম একটা মহৎ কাজ তারা মহৎ উদ্দেশ্য নিয়েই করেছেন। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমি তো নদী থেকে সরাসরি পাচ্ছি, তাহলে কেন আমি প্রসেসিং করা যেটা কপি করাটা আমি কেন চাষ করতে যাব? আমার বিষয় হচ্ছে ভাই, আমি নদীর মাছ প্রসেসিং করে আপনি একটা মাছকে তৈরি করেছেন, আমি তো সরাসরি নদী থেকে পাচ্ছি, তাহলে ওইটা বেটার না? যেমন একটা উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখেন একটা আইফোনটাকে যদি কোনো একটা কোম্পানি খুব সুন্দর করে আরও 2-3টা স্যামসাং বলেন বা আরও ধরুন যে আরও মটোরোলা বলেন, আরও 2-3টা কোম্পানির সাথে বা নোকিয়ার সাথে ডিল করে 3টা কোম্পানি মিলে যদি আইফোনের একটা কপি করে, তাহলে কি অরিজিনালটার মতো হবে না তো, তাই না? হিসাব হচ্ছে এইটাই যে যেটা অরিজিনাল সেটা অরিজিনালই, যেটাকে কপি করা হয় কপি ইজ অলওয়েজ কপি, এটা সবসময় মাথায় রাখতে হবে। তারপরে যারা এই মৎস্য উদ্যোক্তা বা এই মৎস্য গবেষক, সামথিং ইজ রং হেয়ার, তারপরও যারা এই জিনিসগুলো উদ্ভাবন করেছেন তারা নিঃসন্দেহে অত্যন্ত মহৎ কাজ করেছেন, তাদের উদ্দেশ্যটা তো ভালো ছিল। কিন্তু যারা প্রান্তিক পর্যায়ের হ্যাসারি, যাদের আর কি খামারি পর্যায়ে, তারা কি জাতটাকে ভালো রেখেছেন? তারা কি ইনব্রিডিং মুক্ত রাখতেছেন না তো। তারা তো ভাই বোনের সাথেই বাচ্চা করে দিচ্ছেন, 1.5 কেজি 2 কেজি সাইজের মাছের বাচ্চা নিয়ে নিচ্ছেন। ভাই যার মার ওজন 1 কেজি 1.5 কেজি, তার বাচ্চার ওজন কত কেজি হবে বড় হলে? তার গ্রোথ আমরা কতটা ভালো আশা করতে পারি? এইটা একটা খুবই চিন্তার বিষয়। সেই ক্ষেত্রে আমাদের নদীর মাছগুলা কিন্তু 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি অবধি কিন্তু মাছের বাচ্চা আমাদের নদীতে কিন্তু ছাড়ে। আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখা যায় যে পদ্মা নদী থেকে 20 কেজি সাইজের কাতলা মাছ, 14 কেজি 15 কেজি সাইজের রুই মাছ এগুলা ধরে নিয়ে আসে। ওই মাছের বাচ্চাগুলা কিন্তু আমরা কালেক্ট করি এবং ওইগুলার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের হয়। যাই হোক দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা অন্য কোনো ভিডিওতে না হয় এই বিষয়ে আবার পুনরায় আলোচনা করব ইনশাল্লাহ। তো যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছিলেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেল এবং পেজে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি টুকিটাকি মাছ চাষ বিষয়ক তথ্য এবং পরামর্শ ইনশাল্লাহ আপনারা পাবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আবারও কামনা করছি। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।